আসসালামু আলাইকুম। গোল্ডেন হিলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা পার্ট 7 ক্লাসটা করব। আমাদের আজকের টপিক হলো ঝিল্লিবিহীন অঙ্গাণু। এতদিন আমরা ঝিল্লিবদ্ধ সকল অঙ্গাণুগুলো পড়েছি এবং বৈশিষ্ট্যগুলো জেনেছি। আজকে আমরা মাত্র একটা দিনে একটা ক্লাসে সকল ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো শেষ করব। ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো যদিও আমি প্রথম দিনে লিখে দিয়েছিলাম, চলে আজকে একটা ছন্দের সাহায্যে আমরা ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো মুখস্থ করব। ছন্দটা হলো মামাই সেরা। তোমাদের কাছে এটা হাস্যকর মনে হতে পারে, তবে এটা একটা ছন্দ। এই ছন্দের মাধ্যমে খুব সহজে ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো মনে রাখা যায়। আসলে ঝিল্লিবিহীন অঙ্গাণু থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবদ্ধ থেকে কখনো প্রশ্ন দেখা যায় না, তবে ঝিল্লিবিহীন থেকে প্রশ্ন আসে। বুঝতে পারছো? চলো ছন্দের মাধ্যমে আমরা এই আমাদের যে পাঁচটা ঝিল্লিবিহীন অঙ্গাণু আছে সেগুলো মুখস্থ করব। দেখো, এখানে আমি ময় আকারে লিখেছি। ময় আকারে হবে মাইক্রোফিলামেন্ট। আবার এই ময় আকারতে হবে মাইক্রোটিউবিউলস। মাইক্রোটিউবিউলস মাইক্রোটিউবিউলস আসলে এগুলো অঙ্গাণু, আমি যেগুলো লিখতেছি। এই রস্বইতে হবে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তোমরা দরকার হলে একটু সরে সরে লিখবা, ঠিক আছে? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই দন্তের সাথে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। চলো, আমরা যেহেতু সেন্ট্রিওলটাকে বেশি ফোকাস করব, তাই আমরা সেন্ট্রিওলই লিখলাম। তোমাদের বই কিন্তু এটাকে সেন্ট্রোজোম লেখা আছে, তোমরা সেন্ট্রোজোমও লিখতে পারো, সমস্যা নেই। সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। আর রয় আকারতে হবে রাইবোজোম। রাইবোজোম। চলো পুরো বিষয়টা একটু সামারি করে দিই। সামারি করলে মামাই সেরা। তোমরা জাস্ট এটা মনে রাখবা, মামাই সেরা। ময় আকারতে মাইক্রোফিলামেন্ট, ময় আকারতে মাইক্রোটিউবিউলস, রস্বইতে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, দন্তে শয় আকারতে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম, রয় আকারতে রাইবোজোম। তোমরা অনেকে বলতে পারো যে ময় আকারতে তো মাইটোকন্ড্রিয়া হয়, কিন্তু তোমরা এখানে মাইটোকন্ড্রিয়া বলবা না, কারণ মাইটোকন্ড্রিয়া হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। আশা করি বিষয়টা তোমাদের মনে থাকবে। একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি প্রথম দিনে লিখে দিয়েছিলাম, এই যে এই তিনটাকে একত্রে কিন্তু কোষ কঙ্কাল বলে। এই তিনটাকে একত্রে কোষ কঙ্কাল বলে, এটাকে একটু মনে রাখবা। কোষ কঙ্কাল। তিনটাকে একত্রে কি বলে বলো তো? কোষ কঙ্কাল বলে। তাহলে কোষ কঙ্কাল, সেন্ট্রিওল আর রাইবোজোম, এই তিনটা আমাদের পড়লে হয়ে যাচ্ছে, এগুলো আলাদা আলাদা করে পড়ার দরকার নেই। চলো এখন আমরা কোষ কঙ্কাল সম্বন্ধে একটু ধারণা নিই। এটা শুধুমাত্র সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, আর কি দিয়ে তৈরি সেটা ইম্পর্টেন্ট, আর কোনো কিছু পড়া লাগবে না। দেখো, সংজ্ঞাটা আমি লিখেছি, কোষের ভিতরে তন্তু নির্মিত যে কঙ্কাল পাওয়া যায় সেগুলোকে কোষ কঙ্কাল বলে। তোমরা যদি ক নম্বরে আসে এটা তোমরা একটু লিখে দিও। এখান থেকে একটা এমসিকিউ আসে যে এগুলো কি দিয়ে তৈরি। এগুলো হচ্ছে তিনটা উপাদান দিয়ে তৈরি। একটা হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন ও টিউবলিন। দেখো আমি লিখেছি এগুলো অ্যাক্টিন, মায়োসিন ও টিউবলিন দিয়ে তৈরি। অনেক সময় এমসিকিউ দেয় যে নিচের কোনটি দ্বারা কোষ কঙ্কাল তৈরি, অ্যাক্টিন, মায়োসিন ও টিউবলিন। কিন্তু কোষ কঙ্কাল কিন্তু তিন প্রকার: মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউলস, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিনটে মিলে হয় কোষ কঙ্কাল, ঠিক আছে? তাহলে অ্যাক্টিন, মায়োসিন ও টিউবলিন এই তিনটা হচ্ছে এই যে তিনটা অঙ্গাণুকে তৈরি করে, ঠিক আছে? এই তিনটাকে একত্রে কোষ কঙ্কাল বলে। তোমরা একটু এই তিনটার কথা মনে রাখবা, ঠিক আছে? এই তিনটার কথাই মনে রাখবা। এই তিনটা মনে রাখার ছন্দ দিয়ে চলো। ছন্দটা হচ্ছে এই তিনটা মনে রাখার ছন্দ। শুধু ছন্দ লিখলাম এখানে, এটা ছন্দ দ্বারা এই যে এই তিনটাকে বোঝাচ্ছে। আচ্ছা, এখানে নিচে একটু লিখে দিই, এই যে এভাবে লিখে দিই, তিন প্রকার। তিন প্রকার কোষ কঙ্কাল, তিন প্রকার না? এই যে দেখো, তিন প্রকার। তিন প্রকার ছন্দ। ছন্দ হচ্ছে মামাই, ময় আকার, রশ্মি, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউলস, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তোমরা একটু লিখে নিবা এটা, ঠিক আছে? চলো আমরা এবার যাব হচ্ছে রাইবোজোমে। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এটা ক নম্বরে আসে।
আর হচ্ছে এমসিকিউ এর জন্য এই দুই লাইন। এবার চলো রাইবোজোমও তেমন একটা গুরুত্বপূর্ণ না। রাইবোজোমের যেটা লাগবে সেটা হচ্ছে রাইবোজোমের কাজ, বুঝছো? আর একটা বিষয় তোমরা তো জানো, সেটা হচ্ছে রাইবোজোম ঝিল্লিবিহীন অঙ্গাণু, সেটা আমরা আর আলাদা করে লিখবো না। দেখো, রাইবোজোমের শুধুমাত্র এই একটা কাজই গুরুত্বপূর্ণ, সেটা হলো কোষে প্রোটিন তৈরি করে বা সংশ্লেষ করে। ইতিমধ্যে তোমরা জানো কোষে শক্তি উৎপন্ন করে হলো মাইটোকন্ড্রিয়া, কোষে খাদ্য তৈরি করে হলো প্লাস্টিড, আর কোষে এখন প্রোটিনকে তৈরি করে বলো তো? কোষে প্রোটিন তৈরি করা হচ্ছে রাইবোজোম। এটা একটু মনে রাখবা, এটা এমসিকিউ এর জন্য, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। যদি লিখতে দেয় রাইবোজোম কি ক নম্বরে, তোমরা এইভাবে লিখে দেবা যে কোষের যে অঙ্গাণু প্রোটিন তৈরি করে বা সংশ্লেষ করে তাকে রাইবোজোম বলে। এটা তো এমনিতেও লেখা যাবে। এবার চলো আমরা যাব সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলে, যেটা আমাদের গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। এখান থেকে প্রশ্ন আসে, সৃজনশীল প্রশ্ন আসে। সেন্ট্রোজোমের সংজ্ঞাটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এর চিত্রটা। এর সংজ্ঞাটা তেমন একটা পরীক্ষাতে আসে না, তবে এর গঠন এবং বৈশিষ্ট্য পরীক্ষাতে আসে। চলো আমরা শুরুতে এর চিত্রটা একটু দেখি। এটা হচ্ছে চিত্র সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের এই যে দেখো নলাকার লম্বা দণ্ডাকার যে অংশটা দেখতেছো সিলিন্ডারের মতো বা নলাকার, হ্যাঁ, এটা হচ্ছে সেন্ট্রিওল। আর মাঝখানে পানির মতো যে অংশটা থাকে এটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার বা সেন্ট্রোপ্লাজম। প্লাজম মানে হচ্ছে জলীয় অবস্থাকে বোঝায়, আর পানি তো জলীয় অবস্থাতেই থাকে। সেন্ট্রোস্ফিয়ার তোমরা একটু বই থেকে ছবিটা ভালোভাবে দেখে নেবে এবং আর্ট করবে। এই ছবিটা তো কখনো আর্ট করতে বলে না, তবে পরীক্ষাতে আসে। উদ্দীপকের ছবিটা দিয়ে বলবে যে উপরের ওই অঙ্গাণুটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আচ্ছা শোনো, বৈশিষ্ট্য ব্যাখ্যার সময় তোমরা কি করবা জানো? এই যে আগে গঠনটা ব্যাখ্যা করবা, নিচে কাজ আলাদা করে লিখবা না, ওই গঠনের মধ্যে কাজটা তোমরা লিখে দেবা, যে কোনো অঙ্গাণু। এই যে দেখো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কি করছিলাম আমি, গঠন আর কাজটা হচ্ছে আলাদা করে লিখে দিয়েছিলাম। তোমরা একসাথে লিখবা সব, একদম এক থেকে একদম কাজ সবগুলো অ্যাড করবা গঠনের মধ্যেই বা বৈশিষ্ট্যের মধ্যেই উল্লেখ করে, নিচে আবার কাজ ওইরকম করে লিখতে যাবা না। তাহলে এটা হলো আমাদের সেন্ট্রোজোম, আর মাঝখানে কি থাকে? পানির মতো সেন্ট্রোস্ফিয়ার বা সেন্ট্রোপ্লাজম। চলো এবার আমরা এর বৈশিষ্ট্য বা গঠন সম্পর্কে একটু ধারণা নিই। প্রথম বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো, সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল একটি ঝিল্লিবিহীন অঙ্গাণু। এটা লেখা যায়, কিন্তু এটা লেখার দরকার, এটা কখন লিখবা? এটা পরীক্ষার হলে তুমি লিখবা, এটা আমি তোমাদেরকে লিখে দেবো না, এটা তো আউট নলেজ থেকেই তো লেখা যায়। প্রথম গঠনটা তোমরা এখন লিখবা যেটা, সেটা হলো এটি প্রধানত প্রাণীকোষে থাকে, অর্থাৎ উচ্চমানের যে উদ্ভিদগুলো আছে ওগুলোতে থাকে না, কিন্তু নিম্নমানের উদ্ভিদে থাকে। উচ্চমানের উদ্ভিদ বলতে আম গাছ, কাঁঠাল গাছ, এগুলোতে সেন্ট্রোজোম থাকে না, নিম্নমানের উদ্ভিদে থাকে। 2 নম্বর একটা বৈশিষ্ট্য লিখি এবার চলো। এই যে দেখো 2 নম্বর বৈশিষ্ট্য লিখেছি, প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ছোট ফাঁপা নলাকার অঙ্গাণু থাকে, তাকে সেন্ট্রিওল বলে। এই যে দেখো সেন্ট্রোজোমের মাঝে এই যে দুইটি ফাঁপা নলাকার, ফাঁপা মানে কি? একটু মোটা, মাঝখানে হচ্ছে ফাঁকা, তাকে বলে ফাঁপা। ফাঁপা মোটা, ফুলে যাওয়া, ফোলা অংশ। আর নলাকার না, ফাঁপা মানে ফুলে যাওয়া অংশ না, আসলে ফাঁপা মানে হচ্ছে ভিতরে ফাঁকা, পাইপের মতো অনেকটা। আর নলাকার মানে কি? নলের মতো, পাইপের মতো অংশকে সেন্ট্রিওল বলে। দেখছো এখানে সেন্ট্রিওল। অনেক সময় ক নম্বরে প্রশ্ন দেয় যে সেন্ট্রিওল কাকে বলে, তো তোমরা এটা একটু কষ্ট করে এই পাশে একটু ক লিখে রাখো, যে এটা ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট, তোমরা একটু কষ্ট করে এই লাইনটা একটু মনে রাখবা। এবার চলো 3 নম্বর বৈশিষ্ট্য। দেখো আমি লিখেছি সেন্ট্রিওলের চারপাশে গাঢ় তরলকে সেন্ট্রোপ্লাজম বলে। এই যে দেখো এটা যে সেন্ট্রিওল, এটা চারপাশে গাঢ় তরল, এই যে দেখো এগুলো ফোঁটা ফোঁটা দিচ্ছে, এগুলো আসলে তরল পানির মতো অংশকে সেন্ট্রোস্ফিয়ার বা সেন্ট্রোপ্লাজম বলে। এটা একটু মনে রাখবা, এটা ক নম্বরে আসে না, তবে বৈশিষ্ট্যের মধ্যে তোমরা লিখে। ও হ্যাঁ, একটা কথা সেটা বলে রাখি, সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল কিন্তু একই, বুঝছো? এটাকে আসলে তোমরা বলতে পারো যে সেন্ট্রিওল তো ঝিল্লিবিহীন অঙ্গাণু, সেন্ট্রোজোম তো ঝিল্লিবিহীন অঙ্গাণু, তাহলে এর চারপাশে আবরণ কেন? চারপাশে আবরণটা এই জন্য দিছে,
এটা তোমাদেরকে বোঝানোর জন্য যে এতটুকু হচ্ছে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোমের অংশ। এটা এখানে তোমরা একটু কষ্ট করে সেন্ট্রিওল লিখে নাও, ঠিক আছে? সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল একই, সেম। পরীক্ষার হলে তোমাদেরকে এই চিত্র দিবে, তোমরা বলবে এটা সেন্ট্রোজোম বলতে পারো, তবে তোমাদের উচিত হবে সেন্ট্রিওল বলা, কারণ এটাকে বেশিরভাগ মানুষ সেন্ট্রিওল নামেই ডাকে। আচ্ছা চলো এবার 4 নম্বর বৈশিষ্ট্যটি একটু লিখি। দেখো, সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে। অ্যাস্টার রে তোমরা এখন বুঝবা না, এটা একটু মুখস্থ করো। কোষ বিভাজনের সময়, কোষ বিভাজন পরের অধ্যায় যদিও তোমাদেরকে একটু বোঝায়। এই যে দেখো, একটা কোষ, সেখান থেকে ধরো 2টা নতুন কোষ সৃষ্টি হবে, আবার সেখান থেকে আবার 2টা নতুন কোষ সৃষ্টি হবে, এরকম করে, বুঝছো? এটাকে বলে কোষ বিভাজন। তো কোষ বিভাজনটা তৃতীয় অধ্যায়ে তোমরা বুঝতে পারবা, মানে কোষের সংখ্যা বৃদ্ধির যে মাধ্যমটা, ওটা হচ্ছে কোষ বিভাজন। সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে, বুঝতে পারছো? যদি সেন্ট্রিওল না থাকতো তাহলে আমাদের কোষ বিভাজনটা হতো না, আর কোষ বিভাজন না হলে আমাদের শারীরিক বৃদ্ধি হতো না। তো চলো 5 নম্বরটা হচ্ছে সেন্ট্রিওল শুক্রাণুর লেজ গঠন করে। শুক্রাণুর লেজ বা ফ্লাজেলা। লেজ আর ফ্লাজেলা একই কথা, এটা একটু মনে রাখবা। ফ্লাজেলা গঠন করে, ওকে, লেজ বা ফ্লাজেলা। শুক্রাণুর কিন্তু লেজ থাকে, শুক্রাণুটা দেখতে অনেকটা এরকম, যদিও ছোট। এই যে ওর একটা মাথা থাকে শুক্রাণুর, তারপর এরকম থাকে, বুঝছো? অনেকটা বেলুনের মতো, বেলুনের যে ইয়ে থাকে, যে এরকম। হ্যাঁ, এই তো, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বুঝছো? এরকম, এটা হচ্ছে লেজ, এটা হচ্ছে মাথা। এই লেজটা তৈরি করে হলো সেন্ট্রিওল। যদি সেন্ট্রিওল আমাদের শরীরে না থাকতো তাহলে তো শুক্রাণু তৈরি হতো না, আর শুক্রাণু ছাড়া তো একটা মানুষের কখনোই সম্ভব না, পৃথিবীতে মানুষ বিলুপ্ত হয়ে যেত তাহলে। তাই সেন্ট্রিওল অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, এখান থেকে প্রশ্ন আসে। যদি তোমাদেরকে বলে সেন্ট্রিওলের গুরুত্বপূর্ণ বা ভূমিকা ব্যাখ্যা করো, তখন কি করবে তোমরা? তখন তোমরা চাইলে চিত্রটা আর্ট করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়, আবার নাও করতে পারো। চিত্র আর্ট করার দরকার নেই, তোমরা এই বৈশিষ্ট্যগুলো লিখে দিবা। এই বৈশিষ্ট্যগুলো লিখে দেওয়ার পর বলবা যে সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে। যদি সেন্ট্রিওল না থাকলো তো তাহলে অ্যাস্টার রে তৈরি হতো না, আর অ্যাস্টার রে যদি তৈরি না হয় তাহলে কোষ বিভাজনই হতো না, আর কোষ বিভাজন না হলে আমরা কখনোই বৃদ্ধি হতে পেতাম না, আমাদের শরীরের মাংসগুলো বৃদ্ধি হতো না, আমরা সবসময় ছোট মানুষের মতো থেকে যেতাম। আর 2 নম্বরটা কি? শুক্রাণুর লেজ বা ফ্লাজেলা গঠন করে। যদি সেন্ট্রিওল না থাকতো কখনোই শুক্রাণুর লেজ তৈরি হতো না, আর শুক্রাণুর লেজ ছাড়া একটা শুক্রাণু অসম্পূর্ণ। আর শুক্রাণু যদি অসম্পূর্ণ হয় তাহলে পুরো পৃথিবীর মানুষের সংখ্যা আর বৃদ্ধি হবে না, পৃথিবীতে আর নতুন করে মানুষ তৈরি হবে না, যতগুলো মানুষ থাকতো সব মানুষই মারা যেত, অর্থাৎ একটা সময় মানুষ বিলুপ্ত হয়ে যেত। আর এই সেন্ট্রোজোমটা খুবই ইম্পর্টেন্ট। এই ছিল সেন্ট্রোজোম। আশা করি তোমরা পুরো ক্লাসটা বুঝতে পারছো। এরপর ইনশাল্লাহ আমরা পার্ট 8 যে ক্লাসটা নেব ওটাতে আমরা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব।